প্রথম থেকে শুরু করব যে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি ধরে নিব যে আপনারা কিছুই জানেন না, ওয়ার্ডপ্রেস বলে কিছু আছে এটাও জানেন না, এটা ধরে নিব। তো এখানে ক্লাসের ব্যাপারে আমি একটু বলে নিই। প্রথমে যে ক্লাস, সেই ক্লাসে আমরা জানবো যে ওয়ার্ডপ্রেস কি জিনিস, কি করে এটাকে ম্যানেজ করব, এটা চালাতে হলে কি কি দরকার সেইগুলো আর কি। তারপরে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের কিছু টেমপ্লেট আছে স্পেসিফিক, যেমন হেডার পিএইচপি, ফুটার পিএইচপি, ইন্ডেক্স পিএইচপি, আরও যে পিএইচপি ফাইলগুলো আছে সেইগুলো এখানে এই ক্লাসটাতে টোটালটা বলবো, যে অনেক ফাইল আছে, সব ফাইলগুলো ডিটেল বলবো। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাংশন কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো কাজ করে, আর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য আমাদের কি এনভায়রনমেন্ট লাগবে, কি কি জানা লাগবে, সেই জিনিসগুলো আমরা দেখে নেব। আর তারপরে শুরু করব যে আমরা একটা স্ট্যাটিক এইচটিএমএল টেমপ্লেট আপনাদের দেখাই। এই হচ্ছে আমাদের যেই টেমপ্লেটটা আমরা ওয়ার্ডপ্রেসে নিয়ে যাব। এখানে অনেক কিছু জানার আছে, যেমন মেইনলি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ব্লগিং সিএমএস। আমি আরও পরে আসছি ডিটেল। তো এটা হচ্ছে ব্লগ সাইট না, এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়েবসাইট, যে কারো পোর্টফোলিও হতে পারে। তো এরকম বিজনেস ওয়েবসাইট করব আমরা, ব্লগ সাইট করব না, বিজনেস ওয়েবসাইট করব, যেটাতে একটা সেকশন থাকবে, সেই সেকশনে আমরা দেখা যাচ্ছে ব্লগ পোস্টগুলো আসবে। আচ্ছা, তো ওখান থেকে শুরু করব। তারপর টেমপ্লেটটাকে ডিভাইড করে কি করে, এবং প্রত্যেকটা টেমপ্লেটের মধ্যে কোন সেকশনটা থাকতে হবে, কোন সেকশনটা আমাদের দরকার, সেই জিনিসগুলো দেখানো হবে এই ক্লাসে। তারপরে আমরা কাস্টম টেমপ্লেট রেজিস্টার করা দেখব। যেমন এই হোম পেজটা হচ্ছে একটা কাস্টম টেমপ্লেটে আছে, ব্লগ টেমপ্লেটে নাই, বা বিভিন্ন টেমপ্লেট আমাদের দরকার, এক এক স্টাইলে হতে পারে, সেই জন্য আমাদের যেটা দরকার সেটা দেখায় দেওয়া হবে। আর্কাইভের মধ্যে যেই কন্টেন্টগুলো আছে, ক্যাটাগরি আর্কাইভ, অথর আর্কাইভ, ডেট আর্কাইভ, সেই আর্কাইভগুলো দেখানো হবে। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস সার্চের উপরে কাজ করব। তো ওয়ার্ডপ্রেস প্রত্যেকটা সেকশন কিন্তু এক একটা প্রজেক্ট বেসড করব, অর্থাৎ মার্কেট প্লেসে কিছু কিছু কাজ পাওয়া যায়। যেমন দেখা যাচ্ছে যে বলতে পারে যে আমি একটা ওয়েবসাইট বানাতে চাই যেখানে আমি কন্টেন্ট দিব আর ইউজার এসে সেখানে সার্চ করবে। এরকম একটা এক্সাম্পল ওয়েবসাইট হচ্ছে নলেজ বেস ওয়েবসাইট হয় কিছু কিছু, দেখবেন বিভিন্ন হোস্টিংয়ে গেলে নলেজ বেস নামে একটা অপশন থাকে, যেখানে তাদের ডকগুলো রাখে, বা যে কোনো প্লাগ ইন সাইটে গেলে নলেজ বেস থাকে। তো সেই ডকের মধ্যে নির্দিষ্ট অংশ সার্চ করার জন্য একটা সার্চ বার থাকে, সেখানে আপনি যা লিখবেন সে তার উপরে ডিটেল পাবেন, গুগলের মতো। তো সেই ওয়েবসাইট যদি লাগে, আমাদের ক্লাস 7টা যদি আমরা খুব ভালোভাবে করি, এইরকম একটা প্রজেক্ট আমরা মার্কেট প্লেস থেকে ধরে করে ফেলতে পারবো, এরকম আর কি। ক্লাস 8 হচ্ছে ওয়ার্ডপ্রেসের কমেন্ট আর ওয়ার্ডপ্রেসের কোড স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেটা। আর তারপরে একটা টেমপ্লেট টোটাল হয়ে গেলে আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে, যে আমরা যা যা করলাম এতদিনে, সেই পরীক্ষাটা দেখা যাচ্ছে 2 আওয়ার্সের হতে পারে। যে আপনাদের স্ট্যাটিক একটা টেমপ্লেট দেওয়া হলো, আপনারা করে সেটাকে সার্ভারে আপলোড করলেন, সেটা দেওয়া হবে। এরপরে আমরা ওয়ার্ডপ্রেস ফর্ম শিখবো। যে আমরা একটু আগে বললাম ক্লাস 7 দেখলে আমরা একটা প্রজেক্ট করে ফেলতে পারবো, ক্লাস 10 দেখলেও আমরা এরকম সিমিলার প্রজেক্ট করতে পারবো। যেমন কি ধরনের প্রজেক্ট হতে পারে, মনে করেন এই যে সামনে বিআইপিসির কনফারেন্স, তো এটা হচ্ছে, বা দেখা যাচ্ছে যে আপনার কোম্পানি থেকে কোনো একটা কনফারেন্স হবে যেটাতে আপনি অনলাইন রেজিস্ট্রেশন অ্যালাউ করবেন। তো সেক্ষেত্রে আপনি একটা ইনপুট ফিল্ড তৈরি করবেন, যে নেম, অ্যাড্রেস, এইগুলো, এই ডাটাগুলো আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। ডাটাগুলো এক্সেলে নিয়ে আসবেন, এক্সেলে নিয়ে এসে দেখবেন কোন জেলায় থেকে বেশি আবেদন পড়ছে, কোন জেলায় থেকে কয়টা পড়ছে, টোটাল অ্যানালাইসিস করবেন। তো সেই জন্য আমাদের দরকার হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 ফ্রি, অর্থাৎ এটা আমরা ফ্রি করতে পারি। আর এছাড়া যদি আরও কোনো অপশন থাকে, আপনার একটা সাপোজ একটা প্রোডাক্ট বা আপনি একটা টিকিট সেল করবেন অনলাইনে, যে ওইখানে ইউজার নেম ইনপুট দেবে, তারপরে দেবে তার পাসওয়ার্ড বা দেখা যাচ্ছে তার ঠিকানা, দেওয়ার পরে সে ইমেল অ্যাড্রেস দেবে, আর নিচে লেখা থাকবে পারচেজ টিকিট, আর সেখানে তার প্রাইস দেখা যাবে। এবার ওখানে ক্লিক করলে পেপ্যালে চলে যাবে, পেপ্যালে গিয়ে পেমেন্ট হয়ে আমাদের সাইটে আবার রিডাইরেক্ট আসবে। তো এটা হচ্ছে অ্যাডভান্স একটা কাজ। সেই কাজটা আমরা হচ্ছে ক্লাস 11-এ দেখবো, যে ডিজিটাল প্রোডাক্ট সেলিং অথবা অনলাইন টিকিট সেলিং, বা ফর্মের সাথে কি করে আমরা পেমেন্ট গেটওয়ে যুক্ত করব, কার্ড গেটওয়ে হতে পারে, পেপ্যাল গেটওয়ে হতে পারে, সেটা আমরা দেখবো ক্লাস 11-এ। তারপরে আপনাদের একটা পরীক্ষা হবে, আমরা একটা প্রজেক্ট ব্রিফ দিয়ে দিব, যে একটা জব ডিসক্রিপশন ওডেস্কে যেমন পাওয়া যায় সেরকম দিব, যে আই হ্যাভ এ ওয়েবসাইট, I am selling tickets for my conference, upcoming conference. My each ticket price will be for I want to get my money in this PayPal email address. দিয়ে এবার আপনাকে দিয়ে দিব, আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটে টোটাল প্রজেক্টটা কমপ্লিট করে বলবেন যে হয়ে গেছে। তারপরে আমরা দেখব যে ওখানে ক্লিক করলে পেপ্যালে যাচ্ছে কিনা,
পেমেন্ট করব এখানে দেখা যাচ্ছে সেন্টে আমরা প্রাইস দিব যে 1 সেন্ট, তাহলে ক্লিক করলে আমার 1 টাকা কাটবে একটার জন্য, তো সেক্ষেত্রে আমার পেমেন্ট করতেও সমস্যা নাই। তো পেমেন্ট করব, করে দেখবো যে আবার রিডাইরেক্ট আসছে কিনা, তাহলে আপনারা সেটাও বুঝে যাবেন যে কে কতটুকু পারলো, নিজেকে যাচাই করতে পারবেন। সেইটারই এক্সাম হবে এইটা। আর কন্ট্যাক্ট ফর্ম, কাস্টম ফর্ম হচ্ছে আমরা একটা ফর্ম ডিজাইন করে দেব আপনাকে, সেই ফর্মটা আপনি হচ্ছে আমাদের করে দেখাবেন যে এই ফর্মটা কিভাবে হবে। ইনপুট ফিল্ডের মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেমন নাম দেওয়া জায়গা, তারপর দেখবেন ইমেল দেওয়ার জায়গাতে যদি আমি ভুল ইমেল দেই আমাকে একটা ডাটা ফল ব্যাক করবে এইটা। তারপরে রয়েছে আমাদের অ্যাড্রেস, তারপরে ফোনের জায়গায় যদি আমি টেক্সট লিখি সেইটা শো করবে না, ওখানে আমাকে ফোন ফরম্যাটেই লিখতে হবে এরকম। তো এই যে ডাটা ভ্যালিডেশন, ডাটা সার্ভারে যাওয়া, ডাটা ম্যানেজমেন্ট, এইগুলোর পরীক্ষাও একটা হবে, যেটা পরীক্ষা হবে যাচ্ছে একদিন আমরা নিলাম পেমেন্ট গেটওয়ে, আরেকদিন আরেকটা। পরীক্ষা দিতে তো আপনাদের কোনো আপত্তি নেই, পরীক্ষা দিলেই বরং আপনারা নিজেকে যাচাই করতে পারবেন আমি কতটুকু শিখলাম, কতটুকু জানলাম। তারপর রয়েছে ওয়ার্ডপ্রেসের কিলার ফিচার, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস শর্টকট, খুব পাওয়ারফুল একটা জিনিস। এই জিনিসটা সম্পর্কে আমরা বিশদ জানবো। শর্টকটের অনেক জিনিস আছে যেই জন্য আমরা শর্টকট নিয়ে একটা ক্লাসে মনে হয় না হবে, দেখা যাচ্ছে 2টা ক্লাস লাগতে পারে। তো তারপরে শর্টকটের একটা এক্সাম হবে। চাইল্ড থিম দেখাবো যে কি করে বাচ্চা থিম তৈরি করা যায়, যে আমরা চাইল্ড থিম এই ব্যাপারটা শিখবো। তারপরে চাইল্ড থিমের উপরে একটা এক্সাম হবে, যে একটা প্যারেন্ট থিম আপনাকে দিয়ে দিব ফুল ফিচার্ড, তারপরে আপনাকে দেখা যাচ্ছে একটা পিএইচডি দিলাম, বা দেখা যাচ্ছে একটা HTML দিলাম, বা একটা ডিজাইন আপনাকে দিলাম, দিয়ে বললাম যে এই থিমের চাইল্ড থিম দিয়ে আমাকে এই পিএইচডিটা করে দিতে হবে। এরকম মানে ওডেস্কে যেমন জব পোস্ট হয়, ক্লায়েন্ট যেমন দেয় আপনাকে সেভাবেই দেওয়া হবে। আমরা খুব বেশি হেল্প আপনাকে করব না, কারণ আপনাকে একা একা হাঁটতে শিখতে হবে। আমি যদি আপনাকে হাঁটাই দেই বা বলে দিই যে এখান থেকে শিখে নাও, ব্যাস ধন্যবাদ সবাইকে আসো, এরকম বললে কিন্তু হবে না, আপনাদের হাঁটতে শেখাই দিতে হবে। সেটাই করতে যাচ্ছি। তারপরে প্রিমিয়াম একটা থিম দেওয়া হবে, যেই থিমে আমরা এই 3টা ক্লাসে বা 4টা ক্লাসে আমরা ওই প্রিমিয়াম থিম ব্যবহার করে কি করে ফুল ফিচার্ড একটা থিম মানে তৈরি করতে পারি, একটা সাইট তৈরি করতে পারি। সেইটা প্রিমিয়ামটা হচ্ছে থিম ফারেস্টে HTML হতে পারে আমরা ওয়ার্ডপ্রেসেরই একটা থিম কিনে সেটা সবাইকে দিয়ে সেটা আমরা হচ্ছে বললাম যে এটা দিয়ে একটা ফুল ফিচার্ড সাইট তৈরি করে সার্ভারে আপলোড করে লিঙ্কটা দাও, এরকম আমরা দেখব। তারপরে হচ্ছে ওইটার হচ্ছে পরবর্তীতে এক্সাম হবে, যে এক্সাম বললাম যে লিঙ্ক দেওয়ার এটাই এক্সাম। আর দেন শেষে আমরা লাইভ প্রজেক্ট করবো। এখন এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, আপনারা কত দ্রুত শিখতে পারছেন আর কত পরিশ্রম করছেন। কারণ আপনি যদি 10 দিন বাঁচাতে পারেন টোটালটা শেখার জন্য, আমি যদি স্পিডি আমাকে আগায় নিতে পারেন, তাহলে আপনি লাইভ প্রজেক্টে অনেক বেশি পাবেন। লাইভ প্রজেক্ট পাওয়ার লাভটা কি বলেন তো? লাভটা হচ্ছে ক্লায়েন্ট থেকে কিছু প্রজেক্ট, ডেট প্রজেক্ট অর্থাৎ প্রজেক্ট ইন্ডেড হয়ে গেছে এরকম কিছু প্রজেক্ট আপনাদের দিয়ে করাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। অথবা এমনও করাবো যে ওডেস্কে দেখবেন অনেক সময় জব পোস্টের সময় সে পিএইচডি দিয়ে দিচ্ছে বা HTML দিয়ে দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে প্রিভিউ দিয়ে দিচ্ছে যে আমার এটা দরকার, ওইটা আমরা ডাউনলোড করে ফেলবো। তো করে ফেললে হবে কি আমাদের মনের মধ্যে কনফিডেন্স এসে যাবে যে আমি তো পারছি, নেক্সট থেকে আপনি ওইটা করতে পারবেন। তো এইগুলো করলে মোটামুটি আমরা বলতে পারি যে মার্কেট প্লেস থেকে আপনি কাজ নিয়ে যে কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই না? এই হচ্ছে আমাদের ব্রিফ, যে আমরা এইভাবে আগাবো। এখন আপনাদের আর কি মনের মধ্যে শক্ত করে যে আমি প্র্যাকটিস করব প্রতিদিনেরটা প্রতিদিন, একদিনও ক্লাস বাদ দিব না, তাহলে দেখবেন যে হয়ে যাবে। আর ক্লাসের ব্যাপারে তো বলেই দিছে, একদিন ক্লাস বাদ দিলে কান ধরে উঠব সহ জরিমানা, এরকম। 2টা ক্লাস বাদ দিলে কান ধরা ছিল না, শুধু জরিমানা বলছে। আচ্ছা, আমি কান ধরাটা দিয়ে দিলাম আর কি, তা না হলে সবাই মিস দেবে। আচ্ছা, আর অবশ্য মিস দেবে না, কারণ সব ক্লাসগুলো আমি নিব, তো ক্লাসগুলো অনেক মজাদার আর সুস্বাদু হবে আশা করা যায় আর কি। হ্যাঁ, টেস্ট করতে পারবা। তো তাহলে আমরা এখন শুরু করে দেই। হ্যাঁ, এইটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে 15 মিনিট করে সময় দেওয়া হবে। সেই সময়ে তোমার যা সমস্যাগুলো লিখে নিয়ে আসতে হবে। লিখে নিয়ে এসে আমাকে বলবা যে এই সমস্যাটা আমার হয়েছে। সমস্যা উত্থাপন করলে দেখা যাচ্ছে পুরস্কার দেওয়া হবে এই টাইপের, কারণ তোমার সমস্যা হলে সেটা অন্যদেরও। হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে এসে আমাকে বললেই হবে, অথবা আমাদের যে গ্রুপ আছে অ্যাডভান্সদের গ্রুপ করা হবে, ওই গ্রুপে পোস্ট দিলেও আমি ওইটা ক্লাসে উত্থাপন করব, যে একজন এইভাবে সমস্যা দিয়েছে, এটা কি করে সমাধান করি, সবাই সেটা দেখে নিল। হ্যাঁ, ওইটা শিখে নিল। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আগে একটু জেনে নিই,
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট এটাতে HTML আছে, সাপোজ মনে করো যে এইটা চেঞ্জ হবে, এটা আছে কি টেক্সট একটা, তাই না? এটা একটা টেক্সট, কিভাবে বুঝলাম? সিলেক্ট করা যাচ্ছে। হ্যাঁ, তোমরা অ্যাডভান্স স্মার্ট বয়, সেই জন্য তোমাদের এত বেশি কিছু আমাদের বলা লাগবে না। প্রথম প্রথম বলবো, তারপরে থেকে দেখবা যে মানে আরো হাইলি ভাবে বলছি। তো এটা হচ্ছে একটা টেক্সট, এই টেক্সটটা চেঞ্জ হবে। আমি যদি features.html পেজে টাইপোগ্রাফিতে চাই, আমাকে কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হবে না, ইন্ডেক্সে HTML চেঞ্জ করলে আমাকে সব জায়গায় চেঞ্জ করতে হবে। তো এই যে আমার কন্টেন্টটা আমি ম্যানেজ করতে পারছি না, আমার যদি 1000 পেজ থাকে সেক্ষেত্রে আমার 1000 পেজেই কিন্তু এটা চেঞ্জ করা লাগবে। তো সেই জন্যই ওয়ার্ডপ্রেসে যদি আমি একটা ফাইলে চেঞ্জ করি আমার 1000 পেজেই চেঞ্জ হবে। আবার যদি আমি বলি যে আমার 1000 পেজের মধ্যে স্পেসিফিক কিছু পেজে চেঞ্জ হবে না, আমি সেটাও পারবো, সেটাও আমি সিলেক্ট করে দিতে পারবো। তারপরে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ব্যবহার করবো এই কারণেই যে ক্লায়েন্ট হোক বা যে কেউ হোক কোড কিন্তু জানে না, সে হচ্ছে কোড বুঝবে না যে আমাকে হেডিং 1 দিতে হলে হেডিং 1 এর কোড লিখতে হবে, এটা ক্লায়েন্ট জানবে না। সে জাস্ট বলবে যে হেডিং 1 এ লিখবো, লিখে ব্লক করব, করে ওই ড্রপডাউন মেনু থেকে H1 দিয়ে দিব, অর্থাৎ হেডিং 1 দিয়ে দিব, দিয়ে হেডিং 1 হতে হবে, এরকম চাই। অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্ট এই ইমেজটা নিয়ে আসবে, সে হচ্ছে অ্যাড নিউ ইমেজ, আপলোড, ইনসার্ট, এছাড়া সে কিন্তু কিছুই জানবে না। তো এইরকম কোনো একটা জায়গাতে আমার হচ্ছে লিস্ট দরকার, সে লিস্টের ওখানে ক্লিক করলে 1 2 3 4 5 এভাবে সে লিস্ট করবে। এরকম কোনো একটা অংশ ব্লক কোড করলে সেই অংশটুকু ব্লক করবে, করে কোড নামে একটা আইকন থাকবে, ওখানে ক্লিক করলেই ব্লক কোড হয়ে যাবে। তো এই যে এই এডিটগুলোর জন্যই আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব, যে ইউজারের জন্য খুব ইজি এডিটেবল, অলওয়েজ, মানে সব জিনিসগুলো ইউজারের জন্য ইজি এডিটেবল। সে কোনো কালার চেঞ্জ করবে ইচ্ছা মতো, সে পেজের ওখানে কালার পিকার থাকবে, কালার পিকারে সে ক্লিক করলে অনেকগুলো ফটোশপের মতো কালার পাবে, করে ওখানে চেঞ্জ করে দেবে। তো এইরকম জন্য আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস আরও কেন ব্যবহার করবো সেগুলো জানার জন্য why should I use WordPress, তো এখানে গেলে অনেক আর্টিকেল পাওয়া যাবে যে 10 reasons why should use WordPress to run your website। এখানে এই জিনিসগুলো পড়লেই হবে। এই যে এখানে কেন, যে ইজি টু সেট আপ, ম্যানেজ অ্যান্ড আপডেট, লেটেস্ট প্রযুক্তির সাথে আমি অলওয়েজ আপডেট, ওয়ার্ডপ্রেস ডে বাই ডে আপগ্রেডেড হচ্ছে, তো সে আপগ্রেড করতে পারি। তারপরে হচ্ছে ব্লগ এবং ওয়েবসাইট, শুধু ব্লগ না, যে কোনো কর্পোরেট ওয়েবসাইট তৈরি করা যায়। তারপরে প্রফেশনাল ডিজাইনের থিমগুলো ফ্রি পাওয়া যায়, অথবা আমরা ডিজাইন করে নিতে পারবো যে কোনো একটা। তারপরে সব ফিচার আছে যে আমি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, একবার চেঞ্জ করার পরে কোডার হায়ার করা ছাড়াই চেঞ্জ করতে পারবো। এখন যদি আমাদের হেডিং 1 চেঞ্জ করা লাগে HTML সাইটে, আমাকে একজনকে হায়ার করতে হবে, তো ওয়ার্ডপ্রেস হলে আমি হায়ার করার প্রয়োজন হবে না। এরকম অনেক রিজন আছে, যেমন মোস্ট পপুলার রিজন হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। আমি এসইও করব, এসইও করার জন্য আমাকে কিছুই জানতে হবে না, জাস্ট আমি একটা পেজ তৈরি করব, করে সেখানে এসইও কিওয়ার্ডগুলো দিয়ে দেবো। এসইও করার জন্য 3টা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেজের টাইটেল, যেমন এই যে গুগলে গেলে আমি কি দেখতে পাই, পেজের টাইটেল, তারপরে দেখতে পাই পেজের URL, তারপরে দেখতে পাই একটা শর্ট ডিসক্রিপশন। আর এই যে হোয়াই শুড আই ইউজ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, এটাও এইটার কিওয়ার্ড হিসেবে আছে। তো এই 3টা জিনিস দেওয়ার জন্য আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করবো, যে একটা সেকশন থাকবে পেজের টাইটেল দেওয়ার জন্য, এটা অটোমেটিক্যালি পাবে। যদি আমি আরেকটু ভালো করতে চাই, তাহলে এই যে এখানে বলছে যে ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি সলভস এ টনস অফ এসইও ইস্যুস, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি কিছু সলভ করে দেয় এসইও ইস্যু। আর যদি আরও বেশি দরকার হয় সেক্ষেত্রে আমাদের ইয়োস্ট প্লাগইন আছে, যেটা দিয়ে আমরা আরও হিউজ এসইও করতে পারি ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে। ওয়ার্ডপ্রেস পপুলার, এখানে দেখা যাচ্ছে যে 20% অফ ওয়েবসাইট, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে তার 20%, মানে অনেক বেশি। কারণ শুধুমাত্র ওয়ার্ডপ্রেসই তো নয়, জুমলা আছে, তারপরে আছে হচ্ছে PHP, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আছে, অনেক স্ক্রিপ্ট আছে, তার মধ্যে ওয়ার্ডপ্রেস একাই দখল করে আছে 20%। তো সেই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। ওয়ার্ডপ্রেসের কমিউনিটি আছে, অর্থাৎ কোনো একটা সমস্যার জন্য আমি হেল্প পেতে পারি, বিশাল কমিউনিটি ওয়ার্ডপ্রেসের, মানে অনেক ডেভেলপার আছে, অনেক ডেভেলপার কন্ট্রিবিউট করছে, প্রচুর প্লাগইন আছে। মোবাইলের জন্য ওয়ার্ডপ্রেস মানে ভালো সাপোর্ট করে। এখন বর্তমানে ওয়েবসাইট তৈরি করতে হলে রেসপন্সিভ ছাড়া কোনো কথা নাই। কোনো একটা ওয়েবসাইট রেসপন্সিভ না, তার ডেভেলপারের ধরে এনে ঠাস করে একটা চর বেড়ে বলতে হবে যে কি ওয়েবসাইট বানানো রেসপন্সিভ না। এখন মানে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, প্রথম আলো ভিজিট করে কম্পিউটার থেকে, কম্পিউটার চাইতে
মোবাইলেই বেশি, ঠিক আছে। কারণ কম্পিউটারে বসে কি করতে, অফিসের কাজ করতে, আমি নিশ্চয়ই কম্পিউটারে বিনোদন হিসেবে ইউজ করি না। কয়জন কম্পিউটারকে বিনোদন হিসেবে ইউজ করে, মানে শুধু বিনোদন হিসেবে ইউজ করে, খুব কম। আর মোবাইল আমাদের হাতে, দেখা যাচ্ছে আমি ট্রেনে আছি মোবাইল ইউজ করছি, বাসে আছি মোবাইল ইউজ করছি, করে নিউজ পড়ে নিচ্ছি। সেই জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই মোবাইলে সাপোর্ট করতে হবে। তবে আমাদের বাংলাদেশে যে ওয়েবসাইটগুলো, এগুলোর মধ্যে 0.00006% ওয়েবসাইট হচ্ছে রেসপন্সিভ আর কি। যতগুলো গভর্নমেন্ট ওয়েবসাইট আছে বা আছে, হ্যাঁ। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে, হ্যাঁ ডেস্কটপে অবস্থা খারাপ। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে ওপেন সোর্স, অর্থাৎ আমি মানে এটা হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারছি, প্লাস ওপেন সোর্স মানে হচ্ছে এটার উন্নতি সাধন হচ্ছে ডে বাই ডে, প্রচুর যারা কন্ট্রিবিউটর আছে। তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে আমাদের বেসিক কোনো জিনিসপত্রগুলো জানতে হয়। আচ্ছা, আমি একটু দ্রুত আগাবো কেন, যেমন এখানে বলা হয়েছে যে কোথায়, এই যে সেট আপ এনভায়রনমেন্ট ফর থিম ডেভেলপিং, এটা যদি আমি এখনই শিখে নেই সমস্যা আছে। এটা তো আমরা জানি সবাই যে ওয়ান সার্ভার ইনস্টল করতে হবে, করে করতে হবে। তো এটার জন্য আমরা আলাদা একটা ক্লাস বরাদ্দ না করি, আমরা সবসময় চাই যে আমাদের একটু বেশি যেন শিখে নেই, কারণ সময়গুলো তো চলে যাচ্ছে ধীরে ধীরে। আপনারা কি একমত, নাকি আমি এই শিডিউল অনুযায়ী আগাবো? আমি আমার মতো আগাই, তাহলে আপনাদের জন্য যেটা ভালো হবে সেটাই করি। আমার উপর তো সবার বিশ্বাস আছে বলেই তো আমাকে দেখেন নাই, জানেন নাই, শুনেন নাই, এসে ভর্তি হয়ে গেছেন চোখ বন্ধ করে, তাই না? আচ্ছা, সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখার চেষ্টা করব। তো এখন আমরা এনভায়রনমেন্টটা সেট আপ করে ফেলি। এনভায়রনমেন্ট এখানে সেট আপ করা অলরেডি আছে কিনা আমি দেখি। ওয়ার্ম সার্ভার আছে, নাই, তো ডাউনলোড করে ফেলি। তো ওয়ার্ম সার্ভারে অনেকের সমস্যা হয়, সমস্যাগুলোর কারণ হচ্ছে C++ রিডিউসিবল ইউজ করে না। যেমন এই যে আমি এখন করছি, যেগুলো যেগুলো করছি আপনিও সেগুলো করবেন। স্কাইপি এখানে নাই, স্কাইপি থাকলে সেখানে একটা পোর্ট চেঞ্জ করতে হয়। আচ্ছা, স্টার্ট ইউজিং ওয়ার্ম সার্ভার। দেন আমাদের কম্পিউটারটা 32 বিট না 64 বিট দেখে নিই, 64 বিট না, ওকে। দেন আমাদের হচ্ছে ডাউনলোড 64 বিট। আচ্ছা, আমরা পিএইচপি এখানে অবশ্য দুইটা আছে। এখানে প্রথমে লাগবে হচ্ছে এইটা, এই যে C++ রিডিউসিবল, এটা আগেই ইনস্টল করতে হবে, তারপরে কিন্তু আমাদের ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করতে হবে, তা নাহলে কিন্তু আমাদের প্রবলেম দেখা দিবে। ওই যার কাছে যেটা ভালো লাগে আর কি, যে কোনো একটা ইউজ করলে হলো। আমার দরকার কম্পিউটার সার্ভার হোক, এই এছাড়া আমাদের আর কোনো ইয়া নাই। আচ্ছা, এটা ডাউনলোড হবে, দেন আমাদের ডাউনলোড করতে হবে ওয়ার্ম সার্ভারে যেটা। আচ্ছা, এইটা ততক্ষণে ডাউনলোড হোক, আর আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাই। তো ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট হচ্ছে এখানে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ব্লগিং সিএমএস, অর্থাৎ আমি পোস্ট লিখব, সেই পোস্টগুলো একটা নির্দিষ্ট জায়গাতে অর্থাৎ ইন্ডেক্সে শো করবে এই, আর সেখানে ইউজার ডিফল্টভাবে কমেন্ট করতে পারবে। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ধারণা। কিন্তু পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম চলে এসে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কোর ফিচার ফাংশন চেঞ্জ হয়ে ওয়ার্ডপ্রেস এখন শুধুমাত্র ব্লগিং সিএমএস না, এটা হচ্ছে মানে অল ইন ওয়ান। আপনি যে কোনো সাইট করতে পারবেন এটা দিয়ে। আপনি চাইলে ই কমার্স সাইট করতে পারবেন, এটা দিয়ে চাইলে অকশন সাইট করতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইট এটা দিয়ে করা সম্ভব। তো ওয়ার্ডপ্রেস রান করতে হলে লাগবে হচ্ছে আমাদের ওয়ার্ম সার্ভারের মধ্যে কি কি থাকে। ওয়ার্ম মানে কি বলেন তো? ওয়ার্মের ডাব্লিউ মানে হচ্ছে উইন্ডোজ, তারপরে এ হচ্ছে অ্যাপাচি, তারপরে হচ্ছে তারপরে কি আছে, আচ্ছা এম হচ্ছে, আচ্ছা আমি দেখে নিই। এই তো এখানে আছে MySQL, সরি মনে পড়ছিল না। এম মানে হচ্ছে MySQL, আর হচ্ছে পি হচ্ছে পিএইচপি, অর্থাৎ অ্যাপাচি হচ্ছে সার্ভার, আর MySQL হচ্ছে আমাদের ডাটাবেজ, আর পিএইচপি হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। এটা ইনস্টল করতে হবে। তো আমরা আলাদা আলাদাও ইনস্টল করতে পারি, আর ওয়াম্প ইনস্টল করলে
সেটা হচ্ছে প্যাকেজ হিসেবে। আর যদি ল্যাম্প হচ্ছে লিনাক্সের জন্য, এল মানে হচ্ছে লিনাক্স আর বাকিটা একই। এছাড়াও আছে হচ্ছে আপনার এক্সাম্প আছে। এক্সাম্প হচ্ছে মানে ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ এক্সাম্প হচ্ছে ইয়েতেও হবে, ম্যাকেও হবে, লিনাক্সেও হবে, সব জায়গাতে এক্সাম্প ইউজ করা যাবে। এটা ইনস্টল করে দিই। আচ্ছা, এটা ইনস্টল আছে, মানে উইন্ডোজ 8.1 বোধহয় এটা, সেক্ষেত্রে আর ইনস্টল করা লাগবে না। কি করে বুঝলাম? এই যে এখানে আনইনস্টল আর রিপেয়ার আছে, তার মানে বুঝতে হবে যে এটা ডাউনলোড হতে হতে আর কিছু জিনিস জেনে নিই। তো ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ এটা জানার জন্য আমি সবসময় কিন্তু গুগলকে রেফার করব। গুগলকে বানান ভুল হয়েছে, গুগলকে রেফার করব, কারণ হচ্ছে যে সবসময় আমি একটা জিনিস জানলেও সেটা গুগল থেকে বের করে নিয়ে আসবো, তাহলে আমি যখন না থাকবো তখনও কিন্তু তোমরা জেনে নিতে পারবা যে কোনো একটা জিনিস কিভাবে জানতে হয়, অলওয়েজ, প্রত্যেকটা জিনিস। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে এখানে এই জিনিসগুলো আমরা জানি, আমরা যদি থিম ডেভেলপমেন্টের কোর্সগুলো দেখে থাকি সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো জানবো। যেমন হচ্ছে প্রথমে প্রজেক্ট ওভার, এখানে টিম ট্রি হাউস থেকে যদি থাকে আর কি, ওখানে দেওয়া থাকে যে কি করতে হবে, পিএইচপি মাইএসকিউএল ইনস্টল করতে হবে, তারপরে হচ্ছে ডাটাবেস ইনস্টল করতে হবে। যেমন এই বিষয়টা আমরা জানি যে কি করে ওয়ার্ডপ্রেস লোকাল ইনস্টল করতে হয়, এটা জানি। তারপরে হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট টাইপস। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, যে কন্টেন্ট স্ট্র্যাটেজি জানতে হলে কন্টেন্ট টাইপ জানতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা হচ্ছে কিছু অংশ লেফট সাইডে দেখি, তার মধ্যে রয়েছে যে পেজ অ্যাড নিউ, তারপরে থাকে হচ্ছে পোস্ট অ্যাড নিউ, তারপরে থাকে মিডিয়া অ্যাড নিউ। তো এগুলো হচ্ছে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট। এগুলোকে আমরা ওয়ার্ডপ্রেসের ভাষায় বলতে পারি যে কাস্টম পোস্ট, অর্থাৎ কাস্টম কন্টেন্ট বললেই হবে। ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেসে 4 প্রকারের কাস্টম কন্টেন্ট থাকে। একটা হচ্ছে পোস্ট, আরেকটা হচ্ছে পেজ, তারপরে হচ্ছে মিডিয়া, তারপরে আরেকটা আছে অ্যাটাচমেন্ট টাইপের। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা যখন পোস্ট করব, এটা হচ্ছে একটা লিটল আপডেটস। যেমন আমরা যদি যাই যে হোম অ্যাবাউট আস, এই অ্যাবাউট আসটা কি হবে, এটা হচ্ছে একটা পেজ হবে। আর আমি যদি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সেকশনের উপরে আমি একটা লিখবো, একটা আর্টিকেল লিখবো, এটাকে বলা হচ্ছে পোস্ট। আর মিডিয়াটা হচ্ছে পেজের প্রয়োজনে, পোস্টের প্রয়োজনে, কোনো ইউজারকে ডাউনলোড করতে দেওয়ার জন্য আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন হয়, সেই কন্টেন্টটা হচ্ছে মিডিয়া। অর্থাৎ মিডিয়াতে যদি আমরা আপলোড করে রাখি, পরবর্তীতে যে কোনো সময় আমরা মিডিয়াটাকে অ্যাক্সেস করতে পারবো, মডিফাই করতে পারবো, তো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মিডিয়া। তো এইগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি। আর এছাড়াও এই যে এখানে এটাই বলা হচ্ছে যে পেজেস, পোস্ট, তারপরে হচ্ছে মেটা মানে হচ্ছে একটা পোস্ট বা পেজের কিছু সেকশন আমাদের বাই ডিফল্ট থাকে। যেমন পোস্টের থাকে হচ্ছে টাইটেল, অর্থাৎ পোস্টের একটা শিরোনাম আমরা পাই, তারপরে থাকে হচ্ছে পোস্টের কন্টেন্ট, আরও কিছু মেটা থাকে সেই পোস্টের ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলোর মধ্যে রয়েছে কোন তারিখে এই পোস্টটা পাবলিশ হয়েছে, যেমন সেগুলোই কিন্তু এসইওতে কাজ করে। যেমন এই যে এটা একটা পোস্ট আর এইটা একটা পেজ, আমরা কি করে বুঝলাম, গুগলও কিন্তু বুঝে গেছে যে এইটার হচ্ছে কিছু মেটা কিন্তু এখানে নাই আর কি। এখানে কিন্তু এখানে মেটা আছে, ক্ষেত্র বিশেষে এখানে দেখাবে যে হচ্ছে পোস্টেড বাই ওই গুগল প্লাস ইউআরএল, যে অমুক অথর এখানে পোস্ট করছে, এটা কিন্তু আমি দেখেই বুঝতে পারছি যে এটা একটা লিটল আপডেটস, এটা একটা কন্টেন্ট, এটা একটা আর্টিকেল। অর্থাৎ তাহলে বুঝতে পারছো যে কোথায় আমার আর্টিকেল, কোথায় আমার পোস্ট, অর্থাৎ ইউজার কিন্তু দেখেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ওইখানে দিয়ে দিতে হয়। আর কাস্টম মেটা হচ্ছে আমরা ডিফল্টভাবে পাবো হচ্ছে যেটা মনে করো এখন আমাদের প্রত্যেকটা পোস্টের একটা কিওয়ার্ড দরকার, তো সেক্ষেত্রে আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের জেনারেট করে নিতে হবে আলাদা। প্রত্যেকটা পোস্ট মানে কাস্টম কন্টেন্টের সাথে এই জিনিসগুলো থাকে, এগুলোকে বলা হয় কাস্টম ফিল্ডস। অর্থাৎ আমি যদি একটা এখানে আমি যাই একটু এডিট করে দেখাই, বা মনে করো এখানে হচ্ছে একটা পোস্টে আমরা কি পেতে পারি, একটা পোস্টের আমরা পেতে পারি হচ্ছে
আচ্ছা, এটা দিয়ে দেখে একটা পোস্টের টাইটেল, তারপরে আমরা পেতে পারি হচ্ছে এইটা হচ্ছে কন্টেন্ট, আমাদের দরকার হতে পারে কিওয়ার্ডস, তারপরে মনে করো আমাদের দরকার মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন ডিফল্টভাবে সে হচ্ছে গুগল নেবে হচ্ছে কন্টেন্টের কিছু অংশ, কিন্তু আমি মনে করো একটা কন্টেন্ট লিখলাম যে টাইটেল থাকলো যে কি করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করা হয়, তো আমি ওখানে লিখলাম যে এর আগে অনেক ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখছি, আজকে নতুন করে একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবো। তো এইটা আমরা প্রথমে লিখে রাখলাম, কিন্তু এটাই তো আমাদের কিওয়ার্ড বা মেটা ডিসক্রিপশন যদি না হয়, যদি আমরা দিতে চাই যে আজকের ক্লাসে দেখানো হয়েছে কিভাবে ওয়ার্ডপ্রেসের দেখানো হয়, অর্থাৎ হচ্ছে কন্টেন্টগুলো ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট দেখানো হয়, পরিপূর্ণ ক্লাস দেখতে এই সিরিজটি ফলো করুন, এটা আমাদের ডিসক্রিপশন, সুন্দর একটা ডিসক্রিপশন হতে পারে। কিন্তু এটা যদি প্রথমে না থাকে তাহলে গুগল কিন্তু ওইটাই নেবে। যেমন আমাদের আর ফাউন্ডেশনে কোনো এসইও করা নাই, কোনো প্রকার এসইও করা নাই, আমি যদি গুগলে লিখি আর ফাউন্ডেশন, তো এখানে আছে কি ডিভিডি অর্ডারের বিষয়ে নোটিশ, এটা কিন্তু কোনো কথা হইল না, ঠিক আছে। এটা পাইছে কোথা থেকে, সে হচ্ছে পেজের প্রথমে আছে ওইটা পাইছে। কিন্তু আমি যদি এখানে লিখতাম আর ফাউন্ডেশন হচ্ছে একটা সেবামূলক ওয়েবসাইট যেখানে টিউটোরিয়াল নিয়ে আপনি ঘরে বসে শিখতে পারেন, তাহলে ভালো হতো। তো এটা লিখি নাই যাতে এখন এক্সাম্পল হিসেবে দেখাতে পারি, যাই হোক, বা কোনো কারণে ব্যস্ততার কারণে লিখি নাই। তো সেটাই বললাম, যদি আমাদের কোনো কাস্টম কিছু দরকার হয় সেটাকে বলা হচ্ছে যে কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড থেকে যে কোনো একটা পোস্টের আমি হচ্ছে জেনারেলি যে কোনো একটা আইডি হোক বা অন্য কোনো কন্টেন্ট দরকার হলে এক্সটেন্ড করতে হলে আমরা এটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করে ফেলি। যদিও এখানে আরও আছে যে ট্যাক্সোনমিজ, মানে হচ্ছে বিভিন্ন যে আমরা এক একটা পোস্টের ক্যাটাগরি যেমন থাকে না, ক্যাটাগরিটাকে বলা হচ্ছে এক একটা ট্যাক্সোনমি, যে কোনো পোস্টের ওখানে ক্যাটাগরি তৈরি করা যায়। তারপরে পোস্ট রিলেশনশিপস আছে এখানে। রিলেশনশিপ বলা হচ্ছে যে একটা পোস্টে যদি যাই সেই পোস্টের সাথে রিলেটেড আরেকটা কি থাকে বা নেক্সটে আরেকটা কি থাকে, সেইগুলো টেমপ্লেট থাকে, যে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন টেমপ্লেট, সেই টেমপ্লেটগুলো হচ্ছে হোম পেজ থাকে, ব্লগ পেজ থাকে, সিঙ্গেল পেজ থাকে, এগুলো টেমপ্লেট। তো এইগুলো মোটামুটি এগুলো আর কি আমরা যখন থিম ডেভেলপ করব এগুলো আরও অনেক বেশি ভালো করে জানবো, এখন বুঝতে গেলে মাথার উপর দিয়ে যাবে। তো সেই জন্য আমরা ওইগুলো না জেনে মানে স্টেপ বাই স্টেপ আর কি যাব। তাহলে এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট সেকশন, বাই ডিফল্ট থাকে। কিন্তু মনে করো যে আমাদের আরেকটা এক্সট্রা স্পেশাল সেকশন দরকার। মনে করো আমি হচ্ছে আমার ওয়েবসাইটে একটা অপশন করতে চাচ্ছি জব পোস্ট, অর্থাৎ আমাদের কোম্পানির যত জবগুলো থাকবে সেই জবগুলোর টাইটেল থাকবে, ইনস্ট্রাকশন থাকবে, আর একটা বাটন থাকবে অ্যাপ্লাই নাও। তো ওখানে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে এই টাইপের কোনো কিছু। তাহলে সেক্ষেত্রে আমাকে একটা পোস্ট রেজিস্টার করতে হবে যে জবস দিয়ে, ওখানে আমি একটা একটা করে জব অ্যাড করব, আর আমাদের নির্দিষ্ট একটা টেমপ্লেটে সেই জব পোস্টগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখাবে, দেখে ইউজার ওখান থেকে দেখে সে হচ্ছে জবগুলো করতে হবে। এইগুলোকে বলা হচ্ছে কাস্টম পোস্ট, অর্থাৎ আমরা আমাদের মতো করে কাস্টম পোস্ট ব্যবহার করতে পারছি। এছাড়াও আরও রয়েছে ওয়ার্ডপ্রেসের যে মেনু, এটাও একটা কন্টেন্টের মধ্যেই পড়ে, যে বিভিন্ন পেজে ডাইরেকশন দেওয়ার জন্য যে মেনুটা, সেই মেনুটা থাকবে ওয়ার্ডপ্রেসে। পোস্টের ইনফরমেশন তো থাকবেই, আর ফুটারে আমাদের কিছু জেনারেল ইনফরমেশন যেটা দরকার সেটা থাকবে এরকম। তো HTML টেমপ্লেটে থাকবে বলে আমাদের এত এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে অ্যালাউ অ্যাক্সেস করতে হবে, কারণ অ্যাপাচি সার্ভার এখানে অ্যাক্সেস লাগবে। নেক্সট, এটা অনেক সময় সিকিউরিটি দেখে অনেকে কেটে দেয়, সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হয়। তো ওয়ার্ম সার্ভার রান হয়ে গেলে এখন এখানে ওয়ার্ম সার্ভার থাকে হচ্ছে সি ড্রাইভ ওয়ার্ম www। এখানে আমি একটা ফোল্ডার করব যে মডেল না, আচ্ছা আমি আমাদের যে ডাউনলোড হয়েছে অর্থাৎ ডাউনলোড কিট ওয়ার্ডপ্রেস, এখানে যাই হোক ইনস্টলের ব্যাপারে আপনাদের তো মনে হয় না খুব বেশি বলতে হবে, আমি ইনস্টল করে ফেলি। হ্যাঁ, লোকাল হোস্ট databases
হ্যাঁ বলেন। ডিফারেন্সটা হচ্ছে পোস্ট হচ্ছে ডাইনামিক, অর্থাৎ আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন, তারপরে হচ্ছে সেই পোস্টের ডিটেল কিছু ইনফরমেশন থাকবে। যেমন এই যে এখানে আমরা যখন সার্চ করলাম তখন এটা হচ্ছে পোস্ট, অর্থাৎ এর কিছু ইনফরমেশন আলাদা দেওয়া আছে, পাবলিশ ডেট, কে পাবলিশ করলো সেইগুলো। কিন্তু পেজের ক্ষেত্রে ওইগুলো থাকে না। বিজনেস ওয়েবসাইটে পেজ কে তৈরি করলো কি তৈরি করলো না এইটা থাকে না, জাস্ট তার ইনফরমেশনগুলো এখানে থাকছে এইগুলো। যেমন হোম, অ্যাবাউট আস, এগুলো হচ্ছে পেজ। আর পোস্ট হচ্ছে আপনার জেনারেল কিছু আপডেটস যেগুলো ব্লগ পেজে লিস্ট আকারে থাকবে। এগুলো হচ্ছে পেজ আর পোস্টের ডিফারেন্স। হ্যাঁ, পোস্ট থাকে, ব্লগস নামে একটা সেকশন থাকে, সেই সেকশনে ইয়ে থাকে। ইউজার নেম রুট, পাসওয়ার্ড হবে না। আর আচ্ছা হ্যাঁ, টেবিল প্রিফিক্সটা হচ্ছে এই যে মড নামে একটা ডাটাবেস তৈরি করলাম, আমি চাচ্ছি এই ডাটাবেসে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, তাহলে আমার কি হবে, ম্যানেজমেন্টের খরচ কমে যাবে। একটা ডাটাবেসে আমার 10-12টা সাইট থাকলে আমি ওই ডাটাবেস যদি ব্যাকআপ নেই, 10-12টা ডাটাবেসের ব্যাকআপ আমি নিয়ে নিতে পারছি। আবার ওই একই জায়গা থেকে চলছে বলে এটা মানে অপটিমাইজ করার মানে খরচ কমে যায়। এক রুমে যদি 10 জন থাকতে পারে সেক্ষেত্রে আমার কি হবে, খরচ কমে যাবে, এইরকম আর কি। তবে সব ক্ষেত্রে না, এক রুমে 10 জন দিলাম, 10 জনের জায়গা নাই, ওদের মধ্যে মারামারি করলো তখন আমার সব গেল, এরকম হতে পারে। তো সেই জন্য সেইটা রুম আকারে করে দেওয়ার জন্য টেবিল প্রিফিক্সের প্রয়োজন হয়। এখানে টেবিল প্রিফিক্স আমি দিলাম এইটা, তাহলে আমি মডার্না নামে ডাটাবেসে যেটা দেখব সেটা বুঝবো যে আমাদের এর মধ্যে মডার্না নামের ওয়েবসাইট যেটা সেইটা চলছে। এই জন্য টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দিলে আমরা ইয়ে করতে পারি। কিন্তু একই নামে দুইটা টেবিল প্রিফিক্স একই ডাটাবেসে থাকবে না, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এই প্রাইভেসি হচ্ছে যে সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটে আসবে কিনা সেটা। তো লোকাল হোস্টে তো আসতে পারবে না, সার্ভারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আমি এতক্ষণ ধরে যেটা বললাম এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমাদের বাম পাশে যে অ্যাডমিনিস্ট্রেশন মেনু, সেই মেনুগুলো থাকবে। ডিফল্টভাবে হচ্ছে এটা হচ্ছে পোস্ট, এই পোস্টের ক্যাটাগরি ট্যাগ এগুলো তৈরি করতে পারবো, কিন্তু পেজের ক্ষেত্রে আমরা অনলি নতুন যুক্ত করতে পারবো। আর এটা হচ্ছে মিডিয়া, মিডিয়াতে আমরা বিভিন্ন মিডিয়া আপলোড করতে পারবো। আর এখানে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো দেখতে পারবো। আমরা যদি ডিফল্টভাবে যাই, এইটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস সাইট। আর আমরা যদি মনে করি একটা স্ট্যাটিক পেজ আমাদের ওয়ার্ডপ্রেস সাইট হবে, সেক্ষেত্রে এখান থেকে আমি পেজটা তৈরি করতে পারি। পেজ অ্যাড নিউ, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এখানে আমি টেমপ্লেট সিলেক্ট করতে পারি যে ফুল উইড যদি চাই সেক্ষেত্রে ফুল উইড। এবার পাবলিশ। তো এখানে কিছু কন্টেন্ট থাকা উচিত, আমি কিছু কন্টেন্ট দিয়ে দেই। আপডেট। তো এখন এইটাকে যদি হোম পেজ সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ব্লগ পেজের প্রয়োজন হবে। তো তার আগে আমি একটা পেজ অ্যাড নিউ, এইটা হচ্ছে ব্লগ, পাবলিশ। ডিফল্ট টেমপ্লেট বা আপনার যে টেমপ্লেট প্রয়োজন সেটা আপনি দেবেন। দেওয়ার পরে সেটিংস থেকে রিডিং যাওয়ার পরে এই যে আমি এখান থেকে ওয়েলকাম টু আওয়ার সাইট হোম পেজ, আর এটা হচ্ছে আমার ব্লগ পেজ। এখন যদি আমি সাইট রিফ্রেশ করি সেক্ষেত্রে আমি দেখব যে এইটা হচ্ছে আমাদের হোম পেজ হয়ে গেছে। তারপরে আমি যদি যাই ব্লগে গেলে আমার এইটা হচ্ছে ব্লগ পেজ। এভাবে আপনি যে কোনো পেজকেই হোম পেজ করতে পারবেন। হ্যাঁ, পোস্ট পেজের মধ্যে আমরা যদি ওয়েবসাইট ভিজিট করতাম এর আগে, তাহলে আমাদের এরকম দেখা যাইতো। কিন্তু কোনো ওয়েবসাইটে দেখাচ্ছে এরকম না, সে চাচ্ছে যে হচ্ছে হোম পেজে কিছু তথ্য থাকবে যে প্রিয় ভিজিটর আপনাকে স্বাগতম, এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, আপনি যদি আমার ব্লগ পোস্ট দেখতে চান তাহলে ব্লগের উপরে ব্লগের লিঙ্কে ক্লিক করেন। এইরকম যদি চাই সেই ক্ষেত্রে আমাদের এরকম দরকার। বিজনেস ওয়েবসাইটগুলো সাধারণত হয় হচ্ছে এখানে থাকে হোম পেজ, তারপর একটা স্লাইডার থাকে, তারপরে 3টা প্রমোশন থাকে বা 4টা প্রমোশন থাকে, একটা কল টু অ্যাকশন থাকে, নিচে আওয়ার সার্ভিসেস কিছু থাকে, তারপরে টেস্টিমোনিয়াল থাকে। মানে হোম পেজের মধ্যে অনেক এলিমেন্ট থাকে। কেন, ইউজার কিন্তু একটা ওয়েবসাইট প্রথমেই দেখে, যা দেখার প্রথমেই দেখে, ভেতরে ক্লিক করে দেখার সংখ্যা খুব কম। তো সেই জন্য আমি কিছু চুম্বক অংশ হোম পেজে দিব, আর ওখানে দিব রিড মোর, বিস্তারিত দেখতে এখানে আসুন। আমি যদি হোম পেজে সব দিয়ে দিই বিস্তারিত, তাহলে এক পেজ লোড হইতে অনেক দেরি হবে, ইউজার এত দেখার ধৈর্য পাবে না। এই জন্য হচ্ছে বিজনেস ওয়েবসাইটগুলো এরকম থাকে, ঠিক আছে। যেমন এই টেমপ্লেটটাই একটা বিজনেস টেমপ্লেট। এই টেমপ্লেটে কীরকম আছে, এই টেমপ্লেটে হোম পেজে আছে হচ্ছে একটা স্লাইডার, তারপরে আছে তার কি কি সার্ভিসেস সেগুলো, এবং এগুলো আবার লার্ন মোর, অর্থাৎ বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করতে হবে।
ঠিক একইভাবে তার রিসেন্ট কাজগুলো এখানে আবার একটা লার্ন মোড থাকে, কারণ সে তো আর শুধুমাত্র 4টা কাজ করবে না, অনেক কাজ করবে। তারপরে হচ্ছে সে ব্লগে যখন ক্লিক করবে সে হচ্ছে ব্লগ পেজগুলো আপডেট পাবে। এখন আপনি বলেন আপনার কাছে ব্লগ পেজটা ভালো মনে হচ্ছে নাকি হোম পেজটা ইউজারের জন্য? হ্যাঁ, অবশ্যই ইউজারের জন্য হোম পেজটা ভালো। এই জন্য আমরা হচ্ছে এখানে সেটিং থেকে রিডিং এর বিষয়টা শিখে নিলাম। এখানে আরও যে সব সেটিংগুলো আছে এগুলো ওই আপনারা বেসিক ওইগুলোতেই পাবেন। তো আগামী দিন থেকে আমরা ডাইরেক্টলি চলে যাব হচ্ছে মানে থিম ডেভেলপমেন্টে চলে যাব। ক্লাস শিডিউল অনুযায়ী অবশ্যই আগাবো, যেমন আমরা কিভাবে কন্টেন্ট ম্যানেজ করতে হয় সেই জিনিসগুলো কিন্তু অলরেডি জেনে ফেলেছি। তারপরে হচ্ছে আগামী দিন আমরা থিম ডেভেলপমেন্টে চলে যাব এই বিষয়টা দিয়ে, যে কোন টেমপ্লেটের কি কাজ, আমাদের ওয়ার্ডপ্রেসে কি কি থাকতে পারে। যেমন কি কি থাকতে পারে এখানে হচ্ছে এই যে ওয়েব ডিজাইনে ক্লিক করলে কি হবে, ওয়েব ডিজাইনে যে আমার লেখাগুলো সেই লেখাগুলো শুধু দেখাবে, এই পেজটা কোন পেজের মাধ্যমে দেখায়। তারপরে এই যে এই অংশটুকু হেডার পিএইচপিতে কি কি থাকে, এই জিনিসগুলো আমরা আগামী দিন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টেমপ্লেট আছে ততগুলো এখানে থাকবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। আর